আচ্ছা, আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ব্লিডিং। আসলে আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ব্লিডিং এই জিনিসটা আসলে এটার ম্যানেজমেন্ট, মানে এটার কজ, আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ব্লিডিংয়ের কজ, পেশেন্ট প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে তার ম্যানেজমেন্ট প্রিন্সিপালস, এবং আমরা কীভাবে এটার ইমিডিয়েট ম্যানেজমেন্ট করব এবং ফার্দার ফলো আপ কীভাবে করবো সেই জিনিসটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করতে চাচ্ছি। মূলত আগে জানতে হবে যে আপার জিআইটি ব্লিডিংটা কী, বা আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ব্লিডিংটা কী। নামেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের আপার পোর্শন, কিন্তু সেটা কতটুকু? সেটা হচ্ছে যে দ্য আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ব্লিডিং ইজ দ্য ব্লিডিং অরিজিনেটিং প্রক্সিমাল টু দ্য লিগামেন্ট অফ টেইটস। লিগামেন্ট অফ টেইটসের প্রক্সিমাল পোর্শন থেকে যখন ব্লিডিং হয়, স্পেশালি ইনভলভিং দ্য ইসোফেগাস, স্টোমাক অ্যান্ড ডিউডেনাম, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ব্লিডিং। তাহলে প্রসঙ্গতই এবং স্বভাবতই একটি টার্ম এসে পড়ে লোয়ার জিআইটি ব্লিডিং বা লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ব্লিডিং। লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ব্লিডিং হচ্ছে যে ব্লিডিং দ্যাট ইউজুয়ালি অকার্স ফ্রম দ্য লোয়ার পোর্শন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, দ্যাট ইজ ডিস্টাল টু দ্য লিগামেন্ট অফ টেইটস, দ্যাট ইজ অরিজিনেটিং ফ্রম দ্য small intestine except duodenum. There is duodenum, ileum, and large gut, large intestine, and rectum. তো পেশেন্ট প্রেজেন্টেশন আসলে কি? পেশেন্ট প্রেজেন্টেশন যেটা হচ্ছে যে আপার জিআইটি ব্লিডিং পেশেন্টস, মোস্ট কমনলি পেশেন্ট প্রেজেন্টস টু আস with hematemesis or melena or both hematemesis with melena. That is, what is hematemesis? Hematemesis is the vomiting of blood, মানে blood mixed with vomiting. That has some special characteristic color of that vomiting. It is the coffee ground color vomiting. So coffee ground color vomiting, that is vomiting mixed associated with blood, vomiting of blood is known as the hematemesis. And melena, what is melena? Melena হচ্ছে যে এটাও, this is also a very important feature of the upper GIT bleeding. It is the passage of altered black terry stool, and it has some special features like shiny stool and fishy smell. So these are very important indicators of upper GIT bleeding. আপার জিআইটি ব্লিডিংয়ে খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে একটা পেশেন্টের যখন প্রফিউজ আপার জিআইটি ব্লিডিং হয়, then patient may not come with a classical presentation of melena. Rather, in that case, patient may present to us with hematochezia, that is passage of fresh parectal bleeding. So hematochezia is a different thing. Hematochezia is passage of fresh parectal bleeding. That is the most important indicator of lower GIT bleeding. But in some cases of upper GIT bleeding, when there occurs profuse bleeding, in that case patient may present to us with hematochezia. And so একটা প্রেজেন্টেশন আমরা বললাম যে হেমাটেমেসিস মেলেনা নিয়ে আসতে পারে, আর মোস্ট ইম্পর্টেন্ট যে প্রেজেন্টেশন সেটা হচ্ছে যে হিমোডিনামিক আনস্টেবিলিটি নিয়ে আসতে পারে। দ্যাট মিনস পেশেন্ট মে কাম টু আস উইথ ফিচার্স অফ শক, দ্যাট ইজ লো ভলিউম পালস, ট্যাকিকার্ডিয়া, hypotension, orthostatic hypotension or postural hypotension, cold clammy skin, mental clumsiness, oliguria. বাট আপার জিআইটি ব্লিডিংয়ের সব পেশেন্টই যে আমাদের কাছে হিমোডিনামিক আনস্টেবিলিটি নিয়ে আসবে তা না। 75 থেকে 80% পেশেন্ট আমাদের কাছে স্ট্যাবল কন্ডিশনেই আসে। তবে কিছু কিছু ক্ষেত্রে 10 to 15% ক্ষেত্রে বা এর চেয়ে বেশি হতে পারে হিমোডিনামিক আনস্টেবিলিটি আর শকের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। তো একটা প্রেজেন্টেশন আমরা কী বললাম, যে প্রেজেন্টেশন হচ্ছে যে হেমাটেমেসিস মেলেনা নিয়ে আসতে পারে, শকের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন হচ্ছে ডিজিজ রিলেটেড প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, যে আপার জিআইটি ব্লিডিং যদি কজ হয়ে থাকে ভেরিসিয়াল হেমোরেজ, ভেরিসিয়াল হেমোরেজ আমরা জানি মোস্ট 90% কজ ইজ রিলেটেড টু দ্য লিভার সিরোসিস। ইন দ্যাট কেস পেশেন্ট মে প্রেজেন্ট টু আস উইথ ফিচার্স অফ লিভার সিরোসিস, দ্যাট ইজ জন্ডিস নিয়ে আসতে পারে। পেশেন্ট মে প্রেজেন্ট টু আস উইথ জন্ডিস উইথ প্রিভিয়াস হিস্ট্রি অফ হেমাটেমেসিস মেলেনা। ইভেন অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে আসতে পারে, ডিসওরিয়েন্টেশন, রেস্টলেসনেস অথবা আনকনশাসনেস নিয়ে আসতে পারে ডিউ টু হেপাটিক এনকেফালোপ্যাথি। তো লিভার সিরোসিস রিলেটেড সব ধরনের কজ নিয়ে আসতে পারে। প্রিভিয়াস হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন, তার অ্যালকোহল এক্সপোজারের অ্যালকোহল অ্যাবিউসের হিস্ট্রি থাকতে পারে।
এটা এছাড়া আর কি নিয়ে আসতে পারে, পেশেন্টের যদি ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ থেকে আপার জিআইটি ব্লিডিং হয়, সেক্ষেত্রে পেশেন্ট মে হ্যাভ সাম প্রিভিয়াস হিস্ট্রি অফ পেপটিক আলসার ডিজিজ, previous history of তার peptic ulcer disease, either gastric or duodenal ulcer, previous history of NSAID injection, previous history of any gastrectomy operation, মানে এরকম নিয়ে আসতে পারে। আর এছাড়া আদার প্রেজেন্টেশন ডিজিজের কজ, যেমন যদি এল্ডারলি পেশেন্ট হয় সেক্ষেত্রে পেশেন্ট সিগনিফিক্যান্ট ওয়েট লস নিয়ে আসতে পারে, টেপিগ্যাস্ট্রিক মাস নিয়ে আসতে পারে। তারপরে পেশেন্ট যদি মানে হাইপারটেনশন এবং ইস্কেমিক হার্ট ডিজিজের পেশেন্ট হয়, ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্ট হয়, সেক্ষেত্রে পেশেন্ট মে হ্যাভ হিস্ট্রি অফ ইনজেকশন অফ ওয়ারফারিন, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, অ্যাসপিরিন, এগুলো খাওয়ার হিস্ট্রি থাকতে পারে। তো এগুলো হচ্ছে মোস্ট কমন কজ। এছাড়াও আমরা অন্যান্য কজগুলো খুঁজবো, যেমন পেশেন্টের ইয়াং পেশেন্ট হলে পেশেন্টের অ্যালকোহল ইনজেকশনের হিস্ট্রি আছে কিনা, কারণ তোমরা জানো সবাই যে অ্যালকোহল ইনজেকশন মে কজ সেভার রেচিং অফ দ্য upper part of the esophagus resulting in Mallory Weiss tear syndrome. So in that case alcohol exposure হিস্ট্রিটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া অ্যালকোহল এক্সপোজার অ্যালকোহলিক লিভার সিরোসিসের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। অ্যালকোহল গ্যাস্ট্রিক ইরোশন করে, অ্যালকোহল এমন কিছু না করে না, সো অ্যালকোহল এক্সপোজারের হিস্ট্রিটা নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা অবশ্যই যদি দেখি যে এই কজগুলো আমাদের এক্সক্লুড হয়ে যাচ্ছে, তখন যদি অন্য কোনো কজ পাওয়া যাচ্ছে না, তখন পেশেন্টের ব্লাড ডিসক্রেসিয়া, তার থ্রম্বোসাইটোপেনিয়া, এই রিলেটেড কজগুলো আছে নাকি সেটা দেখতে হবে। তার কোনো অ্যাওটিক গ্রাফট বা কোনো অ্যাওটিক কোনো স্টেন্টিং দেওয়া আছে কি না, এই জিনিসগুলো আমাদের খুঁজতে হবে। আসলে এখানে একটা হিস্ট্রি, এটা তো হিস্ট্রি, দেন এক্সামিনেশনের মধ্যে জেনারেল এক্সামিনেশনের মধ্যে প্রধান কাজই হচ্ছে আমাদের যে এক্সামিনেশন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের জেনারেল এক্সামিনেশনের মধ্যে পেশেন্টের ভাইটাল সাইন্সগুলো চেক করতে হবে, যে পেশেন্টের পালসের ভলিউম, লো ভলিউম পালস, টাইকার্ডিয়া আছে কি না, হাইপারটেনশন আছে কি না, তার পোস্টাল হাইপারটেনশন দেখতে হবে, পোস্টাল ড্রপ দেখতে হবে। সো আমাদেরকে পেশেন্টের শোয়ায় একটা ব্লাড প্রেশার দেখতে হবে, এবং এরপরে শোয়ানোর পরে দাঁড়ায় বসানোর পরে ব্লাড প্রেশার দেখতে হবে। যে যদি শোয়ানোর অবস্থায় যে ব্লাড প্রেশার থাকে, দাঁড়ানোর পরে যদি তার সিস্টোলিক ব্লাড প্রেশার 20 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 10-এর বেশি ফল করে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি পোস্টাল হাইপারটেনশন। এবং এই পোস্টাল হাইপারটেনশনটা কিন্তু একটা ম্যাসিভ ইন্ডিকেটর ফর একটা তার ব্লাড ভলিউম লস, মানে লস অফ ব্লাড, তার ব্লাড লস হয়েছে, এটা কিন্তু ইন্ডিকেট করে। এছাড়া তার টেম্পারেচার, তার কোল্ড ক্লাইমেট স্কিন, তার পেরিফেরি, তারপরে হচ্ছে তার মেন্টাল ক্লামজিনেস আছে নাকি, তার ইউরিন আউটপুট, হ্যাঁ, স্কিন ক্যাপিলারি রিফিলিং টাইম, এই জিনিসগুলো আমাদেরকে এক্সামিনেশনে করতে হবে। এবং সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে আমাদেরকে দেখতে হবে হচ্ছে স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। যেমন স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ জানো যে মোস্টলি আমাদেরকে যে দেখতে হবে সেটা হচ্ছে যে তার ক্লাবিং আছে নাকি, তার লিকোনাইকি আছে নাকি, টেস্টিকুলার অ্যাট্রোফি আছে নাকি, তার পামারি এথেমা আছে নাকি, তার স্পাইডার এনজিওমা আছে নাকি, হ্যাঁ, তার মানে পিগমেন্টেশন আছে নাকি, বা ডিক্রিজ বডি হেয়ার ডিস্ট্রিবিউশন আছে কি না, এই জিনিসগুলো আমাদেরকে, ইভেন তার ফ্ল্যাপিং ট্রেমর আছে নাকি, যেটা হেপাটিক এনকেফালোপ্যাথিকে সাজেস্ট করে, এই জিনিসগুলো আমাকে বেড সাইডে অ্যাসেসমেন্ট করতে হবে। তো এখানে হিস্ট্রি এক্সামিনেশন, সিস্টেম এক্সামিনেশনের ভাগ, এবং ইভেন পেশেন্টের কোনো এপিগ্যাস্ট্রিক মাস আছে নাকি, যেটা ইন্ডিকেট করে কার্সিনোমা স্টোমাক, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের। তবে একটা কথা হচ্ছে যে আপার জিআইটি ব্লিডিং পেশেন্টের প্রথম অন্য মানে প্রেজেন্টেশন যেটা হতে পারে সেটা হচ্ছে যে মানে সিভিয়ার যদি আপার জিআইটি ব্লিডিং হয়ে থাকে, পেশেন্ট মে প্রেজেন্ট টু আস হিমোডিনামিক আনস্টেবিলিটি। তো হিমোডিনামিক আনস্টেবিলিটি থাকলে কিন্তু আমাদেরকে এত কিছু দেখার সময় নেই, মানে এই সমস্ত হিস্ট্রি, শর্ট হিস্ট্রি নিতে হবে। যদি পেশেন্ট হিমোডিনামিক আনস্টেবিলিটি নিয়ে আসতে হবে, তাহলে শর্ট হিস্ট্রি, 2-3টা শর্ট হিস্ট্রি নেওয়ার পরে এক্সামিনেশন পরে করা যাবে। জাস্ট তার ভাইটাল সায়েন্সগুলো এবং হিমোডিনামিক ইনস্টেবিলিটির এভিডেন্সগুলো আমরা চেক করি, আমরা উই উইল গো ফার্দার টু দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট। আর যদি পেশেন্ট স্টেবল থাকে, তার যদি শকের কোনো ফিচার না থাকে, দেন উই ক্যান হ্যাভ সাম টাইম in history, we can spend some time in history and bedside examination including both general and system examination। জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার যদি পেশেন্ট শকে থাকে, আমি যদি ওই এক্সামিনেশন করতে আমি সময় ব্যয় করি, তখন কিন্তু পেশেন্টের আরও হাইপোভলিমিক শক বেড়ে যাবে। এবং ম্যানেজমেন্ট শুড বি অ্যাকচুয়ালি সাইড বাই সাইড আমরা ম্যানেজমেন্ট করবো, সাথে সাথে সাইড বাই সাইড আমরা হিস্ট্রিও নিব, এবং আমরা প্রয়োজনীয় ইনভেস্টিগেশনও আমরা পাঠাবো। তো এক্ষেত্রে আসলে ম্যানেজমেন্ট যেটা প্রথমত হয়েছে যে যদি পেশেন্ট আগে অ্যাসেস করতে হবে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা খুব বেশি জরুরি। আচ্ছা, এটা আগে আমরা কিছু কজ নিয়ে আলোচনা করি, কী কারণে আসলে আপার জিআইটি ব্লিডিং হয়ে থাকে। প্রথম কজ হচ্ছে যে এটা আসলে আমি আগেই বলছি ইসোফেগাস এবং স্টোমাক এবং ডিউওডেনাম রিলেটেড কজ। সুতরাং ইসোফেগাস রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট কজ যেটা আছে সেটা হচ্ছে যে ইসোফেজিয়াল যদি কোনো ইরোশন হয়ে থাকে, ইসোফেজাইটিস যদি হয়ে থাকে, ইসোফেজিয়াল যদি ভ্যারিস হয়ে থাকে, রাপচার হয়, ইসোফেজিয়াল কিছু ইনফেকশন হতে পারে, যেমন ফাঙ্গাল ইনফেকশন, ক্যানিডিয়াসিস, মনিডিয়াসিস, তারপরে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স, সাইটোমেগালোভাইরাস, হ্যাঁ, রাপচার ইসোফেজিয়াল ভ্যারিস,
এগুলো তো আছে। এছাড়া হচ্ছে যে গ্যাস্ট্রিক যে সমস্ত কজ আছে, যেমন ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক ভেরিস যদি রাপচার হয়ে থাকে, কার্সিনোমা স্টোমাক, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তার গ্যাস্ট্রিক ইরোশন যদি হয়ে থাকে, আচ্ছা ইসোফেগাস এটা কজ হচ্ছে ম্যালোরি ওয়েস্ট এয়ার, গ্যাস্ট্রিক কার্সিনোমা যদি হয়ে থাকে, তারপরে লিভার সিরোসিস থেকে যদি গ্যাস্ট্রিক ভেরিস রাপচার হয়, ডুলাফয়েসলেশন যদি হয়ে থাকে, হিমোসাকাস প্যানক্রিয়াটিস যদি হয়ে থাকে, এছাড়া আদার কজের মধ্যে যেটা আছে, যেমন ধরো আমরা যেটা বললাম যে অ্যাওটিক গ্রাফট, ফিস্টুলা, এছাড়া কিছু ভাস্কুলাইটিস রিলেটেড কজ যেগুলো অবস্কিউর জিআইটি ব্লিডিংয়ের কজের মধ্যে পড়ে যায়, যেমন সিস্টেমিক স্ক্লেরোসিস যেখানে গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল ভাস্কুলার একটেশিয়া হয়, তারপরে হচ্ছে অ্যাওটিক গ্রাফট, অ্যাওটিরিনাল ফিস্টুলা, তারপরে ভাস্কুলার ম্যালফরমেশন একটা ইম্পর্টেন্ট কজ, তারপরে হেরিটারি হিমোজিক টেরানজেকটেশিয়া একটা ইম্পর্টেন্ট কজ, এবং লাস্ট অফ অল ব্লাড ডিসক্রেসিয়া এবং ড্রাগস লাইক অ্যান্টিকোয়াগুলেন্ট। তো এইগুলো আমাদের কজগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যালকোহলিক গ্যাস্ট্রিক ইরোশন একটা ইম্পর্টেন্ট কজ, ম্যালোরি ওয়েস্ট ইয়ার্স আমি বলেছি। এখন ম্যানেজমেন্ট যেটা হচ্ছে, প্রথমে হচ্ছে ম্যানেজমেন্ট হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট। ইমিডিয়েট ম্যানেজমেন্টের মধ্যে অ্যাট ফার্স্ট ইমিডিয়েট হসপিটালাইজেশন অফ দ্য পেশেন্ট, এবং দিস মানে অন দ্য বেসিস অফ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট যদি দেখা যাচ্ছে পেশেন্ট, ইফ দ্য পেশেন্ট হ্যাজ এনি হিমোডাইনামিক আনস্টেবিলিটি, severe hemodynamic instability, in that case patient sometimes needs to be managed in the ICU with multidisciplinary team management, মানে combined multidisciplinary team management, not only the physician but also সার্জনকেও কোনো শুরু থেকেই আমাদেরকে কমিউনিকেশন করতে হবে, সেটা মাল্টিডিসিপ্লিনারি ম্যানেজমেন্ট ইনক্লুডিং দ্য ফিজিশিয়ানস, মেডিসিন স্পেশালিস্ট, সার্জনস, ইভেন ইন্টারভেনশন স্পেশালিস্ট যারা ইন্টারভেনশন করে, এন্ডোস্কোপিক ইন্টারভেনশন স্পেশালিস্ট, অ্যান্ড ইভেন ইন সাম কেসেস হিমাটোলজিস্ট। সুতরাং যখন সিভিয়ার কখনো একটা হয়, আপার জিআইটি ব্লিডিং হয়, তখন সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টটা জেনারেল ওয়ার্ডে নাও করা যেতে পারে, সেক্ষেত্রে আইসিইউ ম্যানেজমেন্টও লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারি, আমরা এটা আইসিইউ ম্যানেজমেন্ট এবং মাল্টিডিসিপ্লিনারি একটা টিম অ্যাপ্রোচ আমরা ইনশিওর করতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমে ইমিডিয়েট ম্যানেজমেন্ট যেটা আছে, সে আমাদের অ্যাট ফার্স্ট হসপিটালাইজেশন করার পরে আমাদের ইমিডিয়েট ক্লিনিক অ্যাসেসমেন্ট করতে হবে যে হোয়েদার পেশেন্ট হ্যাজ এনি এভিডেন্স অফ এনি শক, এনি হিমোডাইনামিক আনস্টেবিলিটি ইনক্লুডিং পালস, আমি অলরেডি বলে ফেলছি যে লো ভলিউম পালস, টাইকার্ডিয়া, তারপর হচ্ছে হাইপারটেনশন, পোস্টার হাইপারটেনশন, মেন্টাল ডিসওরিয়েন্টেশন, কোল্ড ক্ল্যামিং স্কিন, কোল্ড ক্ল্যামিং পেরিফেরি, অলিগিউরিয়া, এগুলো আছে নাকি দেখতে হবে। যদি এগুলো থাকে তাহলে ইমিডিয়েটলি আমাদেরকে উই হ্যাভ টু এনশিওর ABC এয়ারওয়ে, পেশেন্ট ঠিক মতো শ্বাস নিতে পারছে কিনা, ব্রিদিং, ইজ দ্য এনি রিস্ক অফ এনি অ্যাসপিরেশন, কারণ অনেক সময় প্রফিউজ যদি ব্লিডিং হয় তখন অ্যাসপিরেশন চান্স থাকতে পারে, সার্কুলেশন। ইন দ্যাট কেস প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু স্টার্ট এ ওয়াইড বোর আইভি ক্যানুলা উইথ 18 গজ, 18 গজের 18 গজ একটা যে হোয়াইট বোর্ড আইভি ক্যামেরা তোমাকে উইথ ডায়ামিটার আইভি ক্যামেরা স্টার্ট করতে হবে উইথ টু, সো টু হোয়াইট বোর্ড ইউ হ্যাভ টু স্টার্ট 2 চ্যানেল, সো ইউ হ্যাভ টু স্টার্ট 2 চ্যানেল আইভি চ্যানেল with white bore IV cannula 18 gauge, and then you have to start IV fluid, that is IV crystal solution, 0.9% sodium chloride solution or Ringer's liquid solution, এবং এরপরে আইভি ফ্লুইড দিয়ে তুমি শুরু করলা। এখন এরপরে তোমাকে দেখতে হবে যে অ্যাসেস করতে হবে যে ডাজ দ্য পেশেন্ট নিড ফর এনি ব্লাড ট্রান্সফিউশন। তো এখানে যেটা হইতেছে যে যদি পেশেন্ট শকে থাকে তাহলে তাড়াতাড়ি করে যেহেতু পেশেন্ট শকে আছে, তো ইউ হ্যাভ টু ইমিডিয়েটলি অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন, অ্যাটলিস্ট 2 to 3 ইউনিটস অফ ব্লাড ট্রান্সফিউশন তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম তোমাকে সাইড বাই সাইড কিছু ইমার্জেন্সি, ইউ হ্যাভ টু সেন্ড সাম ইমার্জেন্সি ইনভেস্টিগেশনস। কোন ইমার্জেন্সি ইনভেস্টিগেশন? ফুল ব্লাড কাউন্ট, blood urea, full blood count, blood urea, electrolytes. The full blood count, blood urea, electrolytes, prothrombin time, blood grouping and RS typing. The full blood count, blood urea, electrolytes, prothrombin time, এবং ব্লাড গ্রুপিং আরএস টাইপিং, এবং ইন সাম কেসেস যদি তোমার কাছে মনে হয় যে লিভার সিরোসিস রিলেটেড কজ, ইউ হ্যাভ টু সেন্ড ফর লিভার ফাংশন টেস্ট ইনক্লুডিং সিরাম বিলিরুবিন, SGPT, সিরাম অ্যালবুমিন। সো দিস ইমার্জেন্সি ইনভেস্টিগেশনস ইউ হ্যাভ টু সেন্ড সাইড বাই সাইড। যখনই তুমি পেশেন্ট পার্টিকে বলে আপনি রক্ত অ্যারেঞ্জ করেন, তখনই তোমাকে এই ইনভেস্টিগেশনগুলো পাঠিয়ে দিতে হবে। আমি আবার রিপিট করি, ফুল ব্লাড কাউন্ট, এখানে হিমোগ্লোবিন পার্সেন্টও থাকবে, ফুল ব্লাড কাউন্ট, ব্লাড ইউরিয়া, ইলেকট্রোলাইটস, প্রথমিন টাইম, লিভার ফাংশন টেস্ট অ্যান্ড ব্লাড গ্রুপিং আরএস টাইপিং। এখানে একটা কথা হয়েছে যে আমাদের ফুল ব্লাড কাউন্টে যে হিমোগ্লোবিন পার্সেন্ট আমরা প্রায় দেখি, এখানে হিমোগ্লোবিন পার্সেন্ট অনেক সময় আমাদের কাছে একটু মাস্কিং ইফেক্ট নিয়ে আসতে পারে। যেমন দেখা গেছে একটা পেশেন্টের হয়তো আমরা হিমোডিনামিক আনস্টেবিলিটি পাচ্ছি, কিন্তু পেশেন্টের হিমোগ্লোবিন দেখা গেলো 8 বা 9। এখানে একটা কাহিনী হচ্ছে যে এখানে আমাদেরকে ভুল করা যাবে না, যে এখানে আসলে পেশেন্টের হিমোডাইলিউশন ইফেক্ট হয়, কারণ তার তো ব্লাড লস হচ্ছে, সেই ব্লাড লস হওয়ার কারণে হিমোডাইলিউশন হয়।
এবং এই হিমোডাইলুশনের কারণে হিমোগ্লোবিনটা একটু বেশি দেখায় অনেক সময়। এই কারণে পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন মনে রাখতে হবে যে আপার জিআইটি ব্লিডিংয়ের ক্ষেত্রে দ্য ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে দুইটা মূলত। প্রথম ইন্ডিকেশন হচ্ছে পেশেন্ট শকে আছে কিনা। যদি পেশেন্ট শকে থাকে, পেশেন্টের যদি হিমোডাইনামিক আনস্টেবিলিটি থাকে, তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। আরটা হচ্ছে যে যদি পেশেন্টের হিমোগ্লোবিন পার্সেন্ট যদি লেস দেন 7, পেশেন্ট শকে নাই, দ্য পেশেন্ট ইজ নট ইন শক বাট পেশেন্টস হিমোগ্লোবিন ইজ লেস দেন 7 গ্রাম পার ডিএল, সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। তবে ওভার ট্রান্সফিউশন ইজ নট রিকমেন্ডেড, এটা মনে রাখতে হবে, কারণ ওভার ট্রান্সফিউশন দিলে আদার কমপ্লিকেশন, ডিআইসি এরকম সমস্যা হতে পারে। ভিডিওটার এই পোর্শনটুকু এটুকু রাখলাম, সেকেন্ড পোর্শনটা আসতেছে।